হ্যাঁ, তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা গত দিনে রসায়ন ফার্স্ট পার্টের দ্বিতীয় অধ্যায় করেছিলাম, মনে আছে কি? অধ্যায়টার নাম ছিল গুণগত রসায়ন। ওখানে আমরা প্রথম যে টপিকটা ধরেছিলাম সেটা ছিল রাদারফোর্ডের পরমাণু মডেল, তাই না? রাদারফোর্ডের পরমাণু মডেল কিন্তু আমরা 9-এও পড়ছি, জানো তো তোমরা? রাদারফোর্ড যে পরমাণু মডেলগুলো দিয়েছিল সেগুলি আমরা কিছু সংক্ষিপ্তভাবে 9-এ পড়ছি। আজকে আমরা একটু বিস্তারিতভাবে জানবো। শুনতে পাচ্ছ তো নাকি? কোনো অসুবিধা হচ্ছে না তো? তাহলে গতদিন যারা ছিল তারা তো আমার পরিচয় জানি নাকি? তাহলে আমি মোহাম্মদ তালেবুল মাহবুব নাকি? তাহলে আমরা গুণগত রসায়নে রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে একটু আলোচনা, তাই না? এখন আমরা একটু যাব রাদারফোর্ডের পরমাণু মডেল জানার আগে সে যে পরীক্ষা নিয়ে গবেষণা করেছিল এই পরমাণুর উপর, সে গবেষণার উদ্যোগে আমরা একটু আলোচনায় যাব। দেখো, একটা তোমরা চিত্র দেখতে পাচ্ছ কি দেখতে? এই চিত্রে দেখো, প্রথমে যে অংশটা আছে এই যে বৃত্তাকার অংশ, এই বৃত্তাকার অংশ বা এই যে লেখা আছে পর্দা, বুঝেছ? আর ভেতরে লেখা আছে একটা স্বর্ণপাত, এই যে হলুদ যেটা দেখা যাচ্ছে এই জিনিসটা হলো স্বর্ণপাত। আর এই যে বাম পাশে যে দেখতে পাচ্ছ এটা হলো আলফা কণার উৎস। শুনতে পাচ্ছ তো? আচ্ছা, এখন আমরা যেটা দেখবো, যেটা এই স্বর্ণপাতটাকে রাদারফোর্ড কি করছে? জিঙ্ক সালফেট দ্বারা তার বাহির প্রান্তে একটা আবরণ তৈরি করছে। এই স্বর্ণপাতের বাহির সাইডে কি করছে? একটা জিঙ্ক সালফেটের আবরণ তৈরি করছে। আর এই পাশ দিয়ে দেখো আলফা কণার রশ্মির বিচ্ছুরণ বা উৎস নিক্ষিপ্ত করা হয়েছে। এই আলফা কণাটা এই স্বর্ণপাত ভেদ করে এই যে জিঙ্ক সালফেটে এসে দেখো উজ্জ্বল আলোর সৃষ্টি করছে। এখন এই পাশে যাই আমরা, দেখো ডান পাশে যে চিত্রটা দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ, এটা মূলত এই যে স্বর্ণপাত, যে হলুদ কালার দেখতে পাচ্ছ, এই স্বর্ণপাতের মধ্যে যে স্বর্ণ বা সোনার যে পরমাণুগুলো আছে সেই পরমাণুগুলোর গঠন দেখানো হয়েছে। বোঝা গেল? এই যে দেখা লেখা আছে ইলেকট্রন বিচ্ছুরণ ক্ষেত্র, এই যে আলফা কণার প্রবাহ, এই যে লেখা আছে নিউক্লিয়াস, বুঝেছ? এখন এই জিনিসটাকেই এখানে আমরা স্বর্ণপাতের উপর ভিত্তি করে এখানে ব্যাখ্যা করা হয়েছে। অর্থাৎ এই যে দেখো কিছু রশ্মি বা রেখা দেখো এই যে ফেলানো হয়েছে, এই রেখাগুলা এই পরমাণুকে ভেদ করে পার হয়ে চলে গেছে। আবার এই জায়গায় দেখতে পাচ্ছ, দেখো এই রেখাটা এই জায়গায় এসে দেখো সোজা পার না হয়ে যায়, বিক্ষিপ্ত ভাবে চলে গেছে। দেখতে পাচ্ছ তো? আবার দেখো এই পাশে যদি আসি, এইগুলো দেখো ভেদ করে পার হয়ে চলে গেছে। আর এই রেখাটা দেখো আসা এখানে আঘাত পেয়ে এই দিকে আবার বিক্ষিপ্ত ভাবে প্রবাহিত হয়েছে। তাহলে আমরা এই জায়গায় দেখলাম, আবার এখানে দেখলাম স্বর্ণপাতের ক্ষেত্রে। এখন এই দুটাকে একত্র করে আমরা এখন নিচে আসলাম। এখন এই বৃত্তাকার অংশটাকে আমরা ধরবো কি? একটা পরমাণু। তোমরা জানো পরমাণু নিউক্লিয়াসে, পরমাণু কেন্দ্রে থাকি নিউক্লিয়াস। তো নিউক্লিয়াস থাকি প্রোটন আর নিউট্রন। এই জন্য কিন্তু নিউক্লিয়াসটা কিন্তু ধনাত্মক চার্জ যুক্ত হয়।
কি হয়, ধনাত্মক চার্জ যুক্ত হয়। এখন দেখো এই যে আমরা এখান থেকে কিছু আলফা কণা নিক্ষেপ করলাম, আলফা কণা নিক্ষেপ করা হচ্ছে। আলফা কণা নিক্ষেপ করলে দেখো দেখা যাচ্ছে কিছু কিছু রেখা ভেদ করে পার হয়ে চলে যাচ্ছে, কিছু রেখা দেখো বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, আবার কিছুটা দেখা যাচ্ছে কি যে পথে যে আবার ওই পথেই আবার ফিরে আসছে। আর এই যে দেখো এখানে যেটা আমরা বললাম, এই যে এখানে যেটা বৃত্তাকার ছিল সেটা এখানে যে লম্বা আকারে দেখানো হয়েছে, এটা হলো কি জিঙ্ক সালফেটের আবরণ বা পর্দা। এখন এখানে আমরা বারবার বলছি আলফা কণা। এখন আমরা যাব এখানে আমাদের জানতে হবে আলফা কণাটা কি। এই যে আলফা কণাটা কি, বা এই যে এখানে বলা আছে আলফা কণার উৎস, তাহলে আলফা কণাটা কি? আমরা আলফা কণা বলতে পারি দ্বিধনাত্মক আধানযুক্ত হিলিয়াম পরমাণুকে আলফা কণা বলা হয়। কি বললাম আমরা? আলফা কণা কি? দ্বিধনাত্মক আধানযুক্ত হিলিয়াম পরমাণুকে আলফা কণা বলা হয়। এখন আমরা এই চিত্র সম্পর্কে একটু জানলাম, অর্থাৎ বিজ্ঞানের আধারভূত এই চিত্র নিয়ে গবেষণা করার পর সে পরমাণুর মডেল প্রদান করেন। এবার আমরা যাব এই যে চিত্রটা দেখলাম, এই চিত্রটা আসলে কি উদ্দেশ্যে, এই চিত্র থেকে আমরা কি জানলাম বা কি শিখব সে নিয়ে আমরা একটু আলোচনায় যাব। পাঠের বিষয়, এই যে চিত্রটা দেখলাম এই চিত্র আমরা কি পাঠটা করব আমরা এখন এই চিত্রের উপর ভিত্তি করে আমরা যেটা করব সেটা হলো কি রাদারফোর্ডের আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। আলফা কণা কি সেটা আমরা কিছুক্ষণ আগে জানলাম। এবার আমরা আসি এই যে আমরা যে চিত্রটা দেখলাম ওখানে, সেই চিত্রে দেখো প্রথমে আমরা যেটা আলোচনা করলাম সেটা ছিল কি রাদারফোর্ড একটি বায়ুশূন্য আবদ্ধ নলে খুব কম পাতলা সোনার পাতের উপর তেজস্ক্রিয় আইসোটোপ থেকে নির্গত তীব্র গতিসম্পন্ন আলফা রশ্মি। তাহলে এখানে যেটা আমরা বলি এই যে একটা সোনার পাত, সেই সোনার পাতটা কিরকম পাতলা হবে বলা আছে খুব পাতলা। আমরা সাধারণত বলি 4 × 10⁻⁻4 সেন্টিমিটার পুরুত্ব থাকবে। এই খুব পাতলা সোনার পাত বলতে আমরা কি বুঝবো? খুব পাতলা সোনার পাত বলতে আমরা বুঝবো 4 × 10⁻⁻4 সেন্টিমিটার পুরুত্ব বিশিষ্ট এই সোনার পাত এখানে ব্যবহার করা হয়েছে। আর তেজস্ক্রিয় আইসোটোপ বলতে যেখানে বুঝি সাধারণত অধিক আণবিক ভর বিশিষ্ট পরমাণু। সাধারণত আমাদের এখানে যেটা ব্যবহার করা হয় যেটা ইউরেনিয়াম এবং রেডিয়াম। তোমার নাম শুনছো তো নাকি? ইউরেনিয়ামের নাম শুনছো তো? হ্যাঁ, ইউরেনিয়াম এবং রেডিয়াম হতে যে সমস্ত তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয় নির্গত হয়, সেই তেজস্ক্রিয় আইসোটোপের মধ্যে যেটা আলফা কণা আইসোটোপ সেটাকে এখানে ব্যবহার করা হয়েছে। এবার আমরা যাই দেখো 2 নম্বর যেটা বলা আছে সোনার পাতের পিছনে একটি বৃত্তাকার জিঙ্ক সালফাইড এর আবরণ যুক্ত করা হয়। চিত্রে আমরা দেখলাম একটা বৃত্তাকার বস্তু ছিল, তার বাহিরের পাশে জিঙ্ক সালফেটের আবরণ দেওয়া ছিল। যেরকম তোমরা বা আমরা অনেক সময় বাসায় ড্রেসিং টেবিলের যে গ্লাসটা ওর বাহিরের প্রান্তে দেখছো একটা প্যারা লাগানো থাকে। প্যারার কাজটা ছিল কি আমাদের ছবির প্রতিবিম্ব সৃষ্টি করা। অবিকল এই সোনার পাতের পিছন সাইডে যে জিঙ্ক সালফেটের আবরণটা সৃষ্টি করা হয়েছে এটারও একটা কারণ আছে। অনেক সময়
এই প্রশ্নটা খ নাম্বারের প্রশ্ন করা হয় যে সোনার পাতের পেছন পাশে জিঙ্ক সালফেটের প্রলেপ যুক্ত করা হয় কেন? তাহলে আমরা এখানে আসব যে এই জিঙ্ক সালফেটের আবরণ দেওয়ার কারণ, এই আলফা কণা যখন সোনার পাতের উপর নিক্ষেপ করা হবে, এই নিক্ষিপ্ত কণা যখন সোনার পাতটাকে ভেদ করে গমন করবে, তখন এই জিঙ্ক সালফেটের উপর পতিত হলে এই সোনার পাতের এই আলফা কণাটা উজ্জ্বলতা বৃদ্ধি পাবে, যেটা আমাদের চোখে দর্শনযোগ্য হবে। অর্থাৎ এই জিঙ্ক সালফেটের আবরণ যদি যুক্ত না করা হয়, তাহলে এই যে নিক্ষিপ্ত পরমাণুগুলো বা নিক্ষিপ্ত কণাগুলোর অস্তিত্ব বা অবস্থান আমরা নির্ণয় করতে পারবো না। তাহলে সোনার পাতের ভিতর দিয়ে নিক্ষিপ্ত বা বিচ্ছুরিত এই কণাগুলোর অবস্থান নির্ণয় করার জন্য সোনার পাতের পিছনে জিঙ্ক সালফেটের আবরণ যুক্ত করা হয়। হ্যাঁ, এবার আমরা যাই 3 নম্বরে। হ্যাঁ, কিছু বলবা? হ্যাঁ, বলো। কোনো জিজ্ঞাসা থাকলে বলো। আছে কোনো জিজ্ঞাসা? নাই। এবার আমরা 3 নম্বরে আসি। কোনো আলফা কণা ওই পর্দায় আঘাত করলে একটি বিন্দু উৎপন্ন হয়। অর্থাৎ যখন আলফা কণাটা যখন ওই সোনার পাত থেকে ভেদ করে যায়, যখন জিঙ্ক সালফেটে অবস্থান করবে, তখন সেখানে একটা উজ্জ্বল বিন্দুর সৃষ্টি হবে। এবার আমরা আসি 4 নম্বরে। বলা আছে বৃত্তাকার পর্দার অবস্থান পরিবর্তন করে উৎপন্ন উজ্জ্বল বিন্দুর অবস্থান থেকে আলফা কণার গতিপথ জানা যায়। অর্থাৎ আমরা যে কথাটায় আসলাম, হিলিয়াম পরমাণু বা হিলিয়াম আধান অথবা আলফা কণা যখন স্বর্ণপাতে আঘাত করা হবে, এই আলফা কণার স্বর্ণপাতকে ভেদ করে যখন জিঙ্ক সালফেটের আবরণে যা অবস্থান করবে, তখন ওখানে একটা উজ্জ্বল বিন্দুর সৃষ্টি হবে। এই উজ্জ্বল বিন্দুর দূরত্ব থেকে বা অবস্থান থেকে এই আলফা কণার গতিপথ জানা যাবে। সাধারণত এখানে আলফা কণার গতিপথটা আমরা 3টা ভাবে দেখতে পাই। একটা হলো সরল রৈখিক, আর একটা হলো বক্র, আর একটা হলো যে পথে যাবে ওই পথেই ফিরে আসবে। আমরা তাহলে এখানে আলফা কণার গতিটাকে 3টা ভাবে আমরা দেখতে পাবো। তাহলে আমরা চিত্র দেখলাম, চিত্রের উপর ভিত্তি করে যে পরীক্ষণটা, এই পরীক্ষণের ভিত্তিতে ওই চিত্রটা আমরা দেখলাম। তাহলে এবার আমরা আসি সিদ্ধান্ত। অর্থাৎ এই যে পরমাণু মডেলটা যেটা দেখলাম, পরমাণু মডেল থেকে এখানে রাদারফোর্ড কয়েকটা সিদ্ধান্ত পৌঁছেছেন। সেই সিদ্ধান্তগুলো হলো, 1 নম্বরে যদি আমরা যাই, আমরা যেটা প্রথমে দেখবো, যেটা অর্থাৎ বলা হচ্ছে যেটা বলা হচ্ছে প্রথমে যে পরমাণুর কেন্দ্রটা কি হবে? ধনাত্মক আধান যুক্ত। কি হবে? পরমাণু কেন্দ্রটা হবে কি? ধনাত্মক আধান যুক্ত। তাহলে আমরা এখন আসি মডেলের ক্ষেত্রে।
1 নম্বর মডেলে বলা হয়েছে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস ধনাত্মক চার্জ যুক্ত। এখন আমরা আসব তার পাশাপাশি যুক্তি, কেন ধনাত্মক চার্জ যুক্ত হবে। ধনাত্মক চার্জ যুক্ত হওয়ার কারণটা আমরা এখানে প্রমাণ হিসাবে যেটা বলবো, এখানে হিলিয়াম কণাটা হলো ধনাত্মক আধানধারী। তোমরা জানো পরমাণু নিউক্লিয়াসটা হলো ধনাত্মক আধানধারী। আচ্ছা, তোমরা কি চুম্বকের ধর্ম জানো? চুম্বকের 3টা ধর্ম বলতে পারবা তোমরা? কেউ আছো কি? চুম্বকের 3টা ধর্ম। এখানে আমরা যেটা আসবো সেটা হলো এই যে ধনাত্মক চার্জ যুক্ত আলফা কণা এবং ধনাত্মক চার্জ যুক্ত নিউক্লিয়াস, এই যে এই রেখাটা আমরা দেখতে পাচ্ছি, এখানে এসে বিক্ষিপ্ত হয়ে বাধাপ্রাপ্ত হয়ে আবার ওই পথেই ফিরে যাচ্ছে। তার কারণ হিসাবে আমরা বলবো এই ধনাত্মক চার্জ পরস্পর বিকর্ষণ। তোমরা একটা সূত্র জানো যে সমমেরু বিকর্ষণ, বিপরীত মেরু আকর্ষণ। এই ধনাত্মক চার্জধারী আলফা কণা এসে যখন তোমার নিউক্লিয়াসে আঘাত করবে, তখন এই ধনাত্মক আর এই ধনাত্মকের মধ্যে বিকর্ষণ হওয়ার কারণে এই কণাটা যে পথে আসবে সেই পথে ফেরত যাবে। দ্বিতীয় কথা যেটা, তাহলে আমরা প্রথম মডেলে কি এলাম যে পরমাণু নিউক্লিয়াস একটা ধনাত্মক চার্জধারী। 2 নম্বর মডেলে আসলো যে এই যে পরমাণু দেখতে পাচ্ছি বৃত্তাকার পরমাণু, এই বৃত্তাকার পরমাণুর অধিকাংশ জায়গায় ফাঁকা। কি বলছে? বৃত্তাকার পরমাণুর অধিকাংশ জায়গায় ফাঁকা। এটা প্রমাণ পাওয়া গেল কিভাবে? এই যে আলফা কণাগুলো নিক্ষিপ্ত করা হলো, আলফা কণার দেখো অধিকাংশ আলফা কণায় ভেদ করে, অর্থাৎ পরমাণুকে ভেদ করে এই পাশ থেকে পার হয়ে চলে গেছে। যদি ফাঁকা না থাকতো তাহলে এই কাজ ভাবে অধিকাংশ রেখায় পার হতে পারত না। দেখো নগণ্য সংখ্যক, অল্প সংখ্যক ওই পথে ফিরে গেছে, অর্থাৎ 20,000 এর মধ্যে একটা যে পথে আসবে সে পথে ফিরে আসবে, আর 2-1টা দেখো বিক্ষিপ্ত পথে অন্য পথে ফেরত যাবে। তাহলে এই পরমাণুটার অধিকাংশ জায়গায় ফাঁকা। তৃতীয় শর্তে আমরা আসবো সেটা হলো যে এই পরমাণুতে এই যে নিউক্লিয়াস নামক যে অংশটা আছে, আমরা জানি পরমাণুর আকার বা আকৃতি বা ভর যত বড়ই হোক না কেন, একটা পরমাণুর আণবিক ভর নির্ণয় করে বা নির্ভর করে তার নিউক্লিয়াসের ভরের উপর। একটা নিউক্লিয়াসের ভর যত হবে ওই পরমাণুটার ভরও তাই হবে। তাহলে বলা হয়েছে এখানে যে নিউক্লিয়াসটা পরমাণুর আকৃতির তুলনায় যতই নগণ্য হয় না কেন, যতই নগণ্য হোক বা ছোট হোক, কিন্তু পরমাণুটার ভর নির্ভর করবে পরমাণুর নিউক্লিয়াসের ওপর। অর্থাৎ নিউক্লিয়াসের ভর যা হবে পরমাণুর ভরটা তাই হবে। এখন যেটা আমরা আসবো সূত্রটা যেটা আমরা আসবো সেটা হলো এই যে পরমাণু সমূহ কক্ষপথ, এই যে কক্ষপথ দেখতে পাচ্ছ, কক্ষপথে সাধারণত কারা ঘোরে? ইলেকট্রন। আর নিউক্লিয়াস কারা থাকে? প্রোটন আর নিউট্রন। তাহলে এই যে কক্ষপথে যখন ইলেকট্রনগুলো ঘূর্ণমান অবস্থায় থাকে, ঘূর্ণমান অবস্থায় বলা হয়েছে যে এখানে 2টা বল কাজ করে। এটাকে বলি আমরা কেন্দ্রাকর্ষী বল, আর একটা বলি আমরা কেন্দ্র বিকর্ষী বল। কেন্দ্রাকর্ষী বল বলতে বুঝি যে বলটা কেন্দ্রের দিকে আকর্ষণ করে, আর কেন্দ্র বিকর্ষী বল বলতে আমরা বুঝি যে বলটা কি হয় কেন্দ্রের বিপরীত দিকে যায়। তাহলে এই যে নিউক্লিয়াসের চারপাশে যে ইলেকট্রনগুলো সর্বদা সমান দূরত্ব বজায় রেখে ঘূর্ণমান অবস্থা থাকে, এখানে আমরা এক কথায় বলতে পারি এখানে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান। এখানে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান হওয়ার কারণেই কি হয়, এখানে ইলেকট্রনগুলো তার নির্দিষ্ট কক্ষপথে সর্বদা ঘূর্ণমান অবস্থায় থাকতে পারে। এবার আমরা যেটা যাব সেটা হলো এই যে নিউক্লিয়াস,
এই নিউক্লিয়াসের চারপাশে যে আমরা কক্ষপথ দেখতে পাচ্ছি, এই কক্ষপথগুলোতে সর্বত্রা ইলেকট্রন অবস্থান করে। এখন এই পরীক্ষার উপর ভিত্তি করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি এখন আমরা দেখলাম রাদারফোর্ড যে মডেলগুলো দিয়ে গেছেন তার উপর ভিত্তি করে আবার কিছু বিজ্ঞানী তার কিছু সীমাবদ্ধতা তৈরি করছেন। এখন আমরা এই সীমাবদ্ধতার দিকে একটু আগাই, তাহলে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা কি আছে। প্রথমে দেখো বলা আছে নিউক্লিয়াসের বাইরে আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথের আকার, ব্যাসার্ধ, আকৃতি সম্পর্কে রাদারফোর্ড কোনো ধারণা দিতে পারেনি। এখন যেটা আমরা আসি, এই যে নিউক্লিয়াসের বাইরে অর্থাৎ কক্ষপথের ইলেকট্রন ঘোরে বা ঘূর্ণন অবস্থায় থাকে বা অবস্থান করে, এদের আকৃতি যে কেমন হবে। যেমন আমরা 9 থেকে কিছু আকৃতি করে আসছি, অর্থাৎ যাকে বলি আমরা অরবিটাল, অরবিট, উপকক্ষপথ, যেগুলিকে আমরা সংক্ষেপে বলছিলাম SPDF। এই ব্যাখ্যাগুলা রাদারফোর্ড ব্যাখ্যা করতে পারে নাই। এবার আমরা আসি দ্বিতীয়টা, একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে নিউক্লিয়াসে পরিবহন করে তার সঠিক ব্যাখ্যা এই মডেলে নেই। অর্থাৎ এখানে যেটা আলোচনায় আসছিল সেটা হলো যে রাদারফোর্ড শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর মডেল ব্যাখ্যা করেছেন। যখন একাধিক ইলেকট্রন আসবে, একাধিক ইলেকট্রনগুলো কে কোন উপকক্ষপথে থাকবে, কে কোথায় কিভাবে ঘুরবে, কে কি অবস্থায় কিভাবে ঘুরবে, এই ব্যাখ্যাটা এখানে রাদারফোর্ডের পরমাণু মডেলে দেওয়া নাই। এবার আমরা আসি তৃতীয়, অর্থাৎ ইলেকট্রন আবর্তন চক্র ধীরে ধীরে কমে বা নিউক্লিয়াসে পতিত হতে বাধ্য, কিন্তু বাস্তবতা ঘটে না। আমরা রাদারফোর্ডের পরমাণুতে বলছিলাম যে বলা আছে যে ইলেকট্রনগুলো তার কক্ষপথে সর্বদা পরিভ্রমণ করে। এই পরিভ্রমণকালে এখানে দুটা আকর্ষণ বল কাজ করে। এটাকে বলি আমরা ইলেকট্রন আকর্ষী বা কেন্দ্র আকর্ষী, আর একটা বলি আমরা কেন্দ্র বিকর্ষী। সেই শর্তে বলা হচ্ছে যদি কেন্দ্র আকর্ষী বিক্রিয়া কাজ করে তাহলে ইলেকট্রনগুলো ঘূর্ণনমান অবস্থায় প্রত্যেকে আস্তে আস্তে নিউক্লিয়াসে অবস্থান করার কথা, অর্থাৎ ইলেকট্রনগুলো কক্ষপথ থেকে বের হয়ে এসে নিউক্লিয়াসে অবস্থান করার কথা। যদি নিউক্লিয়াসে অবস্থান করে তাহলে সে পরমাণুটা বিলুপ্ত ঘটার কথা। আর যদি কেন্দ্র বিকর্ষী বল কাজ করে তাহলে এই কক্ষপথ হতে ইলেকট্রনগুলো আস্তে আস্তে বিক্ষিপ্ত হয়ে সব বাইরে ছুটে যাওয়ার কথা, যার ফলে পরমাণুটা বিলুপ্ত হওয়ার কথা। কিন্তু বাস্তবে তা ঘটে না। ইলেকট্রন কখনো নিউক্লিয়াসে আসে অবস্থান করে না এবং ইলেকট্রনগুলো কখনো কক্ষপথ থেকে ছুটে বের হয়ে যায় না। এই কথাটা এখানে কিছুটা সীমাবদ্ধতার মধ্যে পড়ে। এখন আমরা আসব চতুর্থ নাম্বার, একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বর্ণালীর সৃষ্টি রাদারফোর্ডের পরমাণু দ্বারা ব্যাখ্যা করা যায় না। তাহলে একাধিক পরমাণু বিশিষ্ট হলে এটা করা যাবে না। এখন আমি তোমাদের কাছে একটা ছোটটা প্রশ্ন করি, ক নম্বরে সাধারণত এই অধ্যায় থেকে যে প্রশ্নটা সাধারণত আসে ক নম্বরে, তোমাদের মধ্যে কে বলতে পারো আলফা কণা কাহাকে বলে? কে বলবে? বলো একজন কেউ। অথবা আলফা কণা কি?
হ্যাঁ দেখি বলবো আলফা কণা কাহাকে বলে অথবা আলফা কণা কি? ধনাত্মক চার্জযুক্ত হিলিয়াম কণাকে আলফা কণা বলে। হ্যাঁ বাবা, ওটা আরেকটু কথা উল্লেখ করবা, দ্বি ধনাত্মক। দেখবা হিলিয়ামের উপর দুটা ধনাত্মক চিহ্ন আছে, বুঝা যাচ্ছে, 2+ লেখা আছে। হ্যাঁ, তাহলে কি বলবো আমরা? আরেকবার বলো। দ্বি ধনাত্মক হিলিয়াম ধনাত্মক চিহ্নযুক্ত হিলিয়াম কণাকে হ্যাঁ আলফা কণা বলে। এই তো, দ্বি ধনাত্মক হিলিয়াম পরমাণুকে আলফা কণা বলে। হ্যাঁ রাইট। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন এখানে খ নাম্বার হয়, একটু সেদিকে আসি আমরা। এটা হলো প্রমাণ করো যে পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত। কখনো কখনো খ নাম্বার আসে, কখনো গ নাম্বার দেওয়া হয়। উত্তর দিতে পারে এরকম। এটা কি পারবা? আমি সহযোগিতা করব। প্রমাণ করো যে পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত। পারবা কেউ? একটু শুনি, চেষ্টা করো। পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন থাকে। প্রোটন ধনাত্মক চার্জযুক্ত, সেই কারণে পরমাণুর নিউক্লিয়াসটা ধনাত্মক চার্জযুক্ত। সুন্দর। এখন মনে করো যখন উপরে উদ্দীপক দেওয়া থাকবে, বুঝছো, উদ্দীপক দিয়ে যদি গ নাম্বার এই প্রশ্নটা দেয়, যেরকম তোমরা এই যে কিছুক্ষণ আগে একটা চিত্র দেখলে না, ওই যে আলফা কণা বিচ্ছুরণ চিত্র, এই চিত্র দিয়ে অনেক সময় তোমার এই গ নাম্বার এই প্রশ্ন দেয়। যখন এই গ নাম্বার এই প্রশ্নটা দেওয়া হবে, তখন তোমরা এটা ওই উদ্দীপকের উপর ভিত্তি করে প্রশ্ন লিখতে হবে, বুঝছো। তখন আমরা যেটা ব্যাখ্যায় যাব, দেখবা একটু আমরা আগাই তাহলে ওই জায়গায় আরেকবার। এই যে এই চিত্র দিয়ে মনে করো যদি উদ্দীপক দেওয়া অবস্থায় যদি প্রশ্ন থাকে, এখন যদি মনে করো যদি বলা হয় যে উদ্দীপকের ভিত্তিতে পরমাণু নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত ব্যাখ্যা করো, তখন আমরা এখান থেকে এই ব্যাখ্যাটায় যাব। যে ব্যাখ্যাটা কি করব আমরা, যে স্বর্ণপাতের উপর যখন আমরা হিলিয়াম পরমাণু বা হিলিয়াম কণা অথবা আলফা কণা নিক্ষেপক বা বিচ্ছুরণ ঘটাবো, তখন দেখব যে প্রায় 20,000 কণার মধ্যে একটি কণা যে পথে যায় আবার ওই পথেই আবার ফিরে আসে। অর্থাৎ যে পথে যায় ওই পথে ফিরে আসার কারণ হলো এখানে আলফা কণাটা ধনাত্মক চার্জযুক্ত এবং পরমাণু নিউক্লিয়াসটা হলো ধনাত্মক চার্জযুক্ত। এই ধনাত্মকের বিকর্ষণের কারণে এই একটি মাত্র রেখা যে পথে গিয়ে ওই পথেই ফিরে আসে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমরা আসবো, কারণ এই 20,000 কণার মধ্যে একটি কণা যে পথে যায় সে পথে ফিরে আসে। অর্থাৎ অধিকাংশ কণায় কি হয়, পর্দা ভেদ করে চলে যায়। পর্দা ভেদ করে চলে যায়। এই কারণে আমরা এই পরীক্ষার মাধ্যমে বলতে পারি যে অধিকাংশ জায়গা ফাঁকা এবং নিউক্লিয়াসের অবস্থানটা খুবই ক্ষুদ্র হওয়ার কারণেই 20,000 রেখার মধ্যে একটি রেখা বিক্ষেপণটা যে পথে যায় সে পথেই ঘুরে আসে। এ থেকে বোঝা যায় যে পরমাণু নিউক্লিয়াসের আকৃতিটা পরমাণুর তুলনায় খুবই ছোট। ঠিক আছে, আজকে এই পর্যন্ত শেষ। আবার আগামী ক্লাসে দেখা হবে। তোমরা নিরাপদে থাকো, করোনার স্বাস্থ্যবিধি নিয়ম মেনে চলো, সামাজিক দূরত্ব বজায় রাখো। খোদা হাফেজ। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আর শিখে দিবে না, এটা স্লাইড শো যেটা আছে স্যার, এই স্লাইড শো ক্লিক করে এখানে সেট আপ করে দেবেন। দাঁড়ান, এই যে এটা সেট আপ করে দেবেন। ওই যে স্যার ওখানে দেখিচ্ছে স্ক্রিন আপনার ইয়ে হচ্ছে, ছোট হয়ে আছে, তো এটা এখন স্যার বলেছি একটু বড় করে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। আপনি এতটুকু এখন স্লাইড শো হয়ে থাকবে, এটা এখন স্ক্রিন ওদের বড় হয়ে গেছে। আচ্ছা,
ওখানে ক্লিক করলে আপনার ইচ্ছা মতো এখন স্লাইড আগাবে, যেভাবে আপনার স্লাইড তৈরি করা আছে সেভাবে লাইন বাই লাইন চলে আসবে। স্যার এখন বই স্যার ক্লাস হ্যাঁ, বাড়াবো স্টপ করে দেন, ইন করে দেন, যে ইন আসেন, খাতা খাতা আছে কোনো দেখা টেস্ট টেস্ট কেটে মারবো স্যার ওটা করে লিখেন, এখন এইভাবে ক্লোজ করেন। হ্যাঁ কেটে মারবো না হ্যাঁ